সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভূত, প্রেত ও আতঙ্কে ভরা আজকে আমাদের ঘটনাটি হলো মর্গের আতঙ্ক, যেখানে আপনি শুনতে চলেছেন একটি অন্তঃসত্ত্বা নারীর করুণ আর্তনাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে আমাদের বুঝিয়ে দিন গল্পটি আপনাদের মনোপুত হয়নি। তাহলে শুনতে থাকুন আজকের ঘটনা। আজ মনে হয় আর কোনো বডি আসবে না। মুকুল মর্গের বাইরে বসে ভাবছিল, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। সবে ভাবছে ও এবার উঠবে, তখনই গাড়ির আওয়াজে চমকে তাকালো। দেখল গাড়ির ভেতর থেকে একটা বডি নামানো হয়েছে। সামনে গিয়ে দেখল একজন মহিলা। অন্ধকারে মুখটা ঠিক দেখতে পেল না, শুনতে পেল সুইসাইড কেস। আজকে এত রাত্রিতে এমনিতেও বডি পড়ে থাকবে, ভিতরে ঢুকিয়ে দিতে বলল বডিটাকে। কে জানে আজ লাস্ট ট্রেনটা পাবে কি না। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে শুরু করলো মুকুল। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজ ছাতাটাও আনতে ভুলে গেছে। স্টেশনে এসে ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেল। মনে মনে ভাবলো, যাক বাবা, বাঁচা গেল। পুরো ট্রেনে গুটি কতক লোকজন আছে। মুকুলে একটা সিটে টান টান হয়ে শুয়ে পড়ল। সারাদিন বসে বসে কোমরটা ধরে যায়, এখন আধ ঘন্টা নিশ্চিন্তে শুতে পারবে ও। শুনছেন? হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ পেয়ে ওর ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে বসে পড়ল। একজন মহিলা ঠিক ওর সামনের সিটে বসে আছে। চোখ কচলে ভালোভাবে দেখল ও, ভুলে না তো? সত্যিই তো একজন মহিলা ডাকছে ওকে। এত রাতে এই মহিলা একা, তাও আবার লাস্ট লোকালে। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। একটু ভয়ও পাচ্ছে ও। সারাদিন লাশের ঘরে থেকে ভূতের ভয় ওর নেই। মৃত মানুষদের সঙ্গেই তো সারাদিন কাটে ওর। কি ভাবছেন দাদা? এত রাত্রিতে আমি এভাবে একা কেন? আসলে কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাতে। অপরিচিত জায়গা তো, সব খুঁজে দেখতে দেখতেই অনেক সময় লেগে গিয়েছিল। আর অত কিছু তো জানি না, তাই ট্রেন ধরতেও এত দেরি হয়ে গেল। কিন্তু আপনি এভাবে একা কেন? এত রাতে কাউকে সঙ্গে আনেননি কেন? এত রাতে কোনো বিপদও তো হতে পারে আপনার। এবার মেয়েটার মুখটা বিমর্ষ লাগলো। আনমনা হয়ে বলল, বিপদ যা হবার তো হয়েই গেছে দাদা। জিজ্ঞেস করল মুকুল, কি হয়েছে আপনার? মেয়েটি কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? জবাব দিল মুকুল, এই তো বীরশিবপুর। মেয়েটি বলল, বীরশিবপুরে তো আমারও বাপের বাড়ি। আর আপনি থাকেন কোথায়? মানে আপনার শ্বশুর বাড়ি কোথায়? মুকুল জিজ্ঞেস করলো ওকে। বলল কোলাঘাট। মেয়েটি আরও অনেক গল্প করল। বলল বছর দুয়েক আগে ওর বিয়ে হয়েছে। ওর বিয়ের পর ওর বাবা মা একা হয়ে গেছে। ছোট ভাই ওর থেকে অনেকটাই ছোট। আরও বলল মেয়েটি, শ্বশুর বাড়িতে ওর বাবা মা অত যেতে পারে না, গরিব বলে ওরা সেখানে
অত সম্মান পায় না, আর মেয়েটিকেও অত আসতে দেয় না ওরা বাবা মায়ের কাছে। মুকুল বলল, মন খারাপ করো না বোন, সব ঠিক হয়ে যাবে। আবার মেয়েটি বলল, আর কিছুই ঠিক হবে না দাদা, আমার জীবনে সব শেষ হয়ে গেছে। কথায় কথায় মুকুলেরও নামবার সময় হয়ে গেল। ও মেয়েটিকে বলে নিজের সিট থেকে উঠল। মেয়েটিও সঙ্গে সঙ্গে উঠে এসে বলল, আমার একটা উপকার করবেন দাদা, আমার এই চিঠিটা আমার বাবা মায়ের কাছে পৌঁছে দেবেন একটু। ওদের তো ফোন নেই, তাই চিঠিতেই সব লিখে দিয়েছি। নিজের বাপের বাড়ির ঠিকানাও বলে দিল মেয়েটি, আর বলল যেন কাল সকালেই পৌঁছে দিই চিঠিটা। কেন জানে না মুকুল না বলতে পারল না মেয়েটিকে। আর এই একই জায়গায় যখন, ছোট জায়গা, একটু জিজ্ঞেস করলেই পেয়ে যাবে ওর বাপের বাড়ি। মুকুল মেয়েটিকে বলে নেমে গেল ট্রেন থেকে। পরের দিন সকালে টেবিলে রাখা চিঠিটা নিয়ে মেয়েটি যে ঠিকানা বলে দিয়েছিল সেখানে পৌঁছে দিয়ে তারপর নিজের কাজ যাবে বলে ঠিক করল মুকুল। খুব বেশি দূর না মেয়েটির বাড়ি। দরজা খুলল ওর বাবা, সম্ভবত শীর্ণকায় চেহারা। পিছনে ওর মা আর ছোট ভাই ছিল। সবাইকে দেখেই মনে হয় খুবই অভাবের মধ্যে আছে ওরা। মুকুল বলল, আপনার মেয়ে বাবলি আপনাদের জন্য এই চিঠিটা দিয়েছে। কাল আমার সঙ্গে ওর ট্রেনে দেখা হয়েছিল। আমার বাড়ি এখানে জেনে চিঠিটা আপনাদের দিতে বলেছে। মেয়ের কথায় ওর বাবা মায়ের চোখে জল চলে এলো। বলল, আমরা দুজনেই চোখে কম দেখি বাবা, যদি তোমার হাতে 10 মিনিট টাইম থাকে তাহলে চিঠিটা একটু পড়ে দাও। মুকুলের ওখানে কাজ আছে, ওর 4টে নতুন বডি এসেছে, সব পোস্টমর্টেম করতে হবে। ও না পৌঁছাতে পারলে তো হবেই না। তা সত্ত্বেও না করতে পারল না ও বাবলির বাবা মাকে। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো ও। শ্রীচরণেষু বাবা মা, তোমরা আমার প্রণাম নিও। তোমরা যখন এই চিঠিটা পাবে, জানি না আমি ততক্ষণ বেঁচে থাকবো কি না। আমার শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পারল আমি মা হতে চলেছি, তখন ওরা তোমাদের কিছুতেই জানাতে দিল না। অনেক চেষ্টা করেও আমি তোমাদের জানাতে পারিনি এই খবরটা। ওরা জোর করে ডাক্তার দেখাতে গিয়ে আমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা পরীক্ষা করল। আর যখন জানতে পারল সেটি মেয়ে সন্তান, তখন থেকে আমার জীবন আরও দুর্বিষহ করে তোলে ওরা। প্রথম ঘরেতেই অনেক চেষ্টা করল আমার গর্ভজাত সন্তানকে হত্যা করার। কখনো সাবান জল গুলে মেঝেতে ফেলে দিয়ে, কখনো বা সিঁড়ি দিয়ে নামবার মুখে তেল জাতীয় কিছু ফেলে দিয়ে। কিন্তু প্রতিবারই আমি এবং আমার সন্তান বেঁচে যাই। এরপর ওরা আমাকে অ্যাবর্শন করতে বলে। আমি ওদের বলে দিই আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কাউকে মারতে দেব না। শেষ পর্যন্ত ওরা আমাকে খাবারের সঙ্গে কোনো ভণ্ড ত্রান্তিকের দেওয়া ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। রাত্রিবেলা আমি নিজের অজান্তেই সেই খাবার খেয়ে নিই। তারপর থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করলো। জানো মা, আমি যখন খাচ্ছিলাম নিজের সন্তানের জন্য, ওকে সুস্থ রাখবার জন্য, তখন আমার শ্বশুর বাড়ির লোকজন এসে আমাকে সব কথা বলে, কিভাবে ওরা আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে। সব শুনে আমার শরীর খারাপ করছিল। আমি দরজা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকে যাই। একটা কাগজে তোমাদের জানাবার জন্য সব লিখে রাখি, কারণ আমি বুঝতে পারছিলাম যে
আমি আর বাঁচব না, আর রক্ষা করতে পারবো না আমার সন্তানকে। চিঠিটা আমার হাতের মুঠোয় বন্দি করে আমি চিরনিদ্রায় শয়িত হয়েছিলাম। চিঠিটা পড়তে পড়তে মুকুলের চোখও নিজের অজান্তে জলে ভরে উঠল। আর বাবলির বাবা মা ওখানেই স্থির হয়ে বসে পড়েছিল। মুকুল কোনো কথা বলতে পারছিল না ওদের। কি বলবে ও ভাষাও খুঁজে পাচ্ছিল না। কোনো কথা না বলে ও নিজের কাজে বেরিয়ে পড়ল। কিছু বলবার বা ভাববার মতো অবস্থা ওর তখন ছিল না। মর্গের বাইরে আজ বেশ ভিড়, অনেকগুলো বডি আছে আজ, টাইমও লাগবে। তাই কাল রাতে যে বডিটা এসেছিল ওটারও পোস্টমর্টেম হবে। মুকুল একটা একটা করে বডি ছাড়াচ্ছে পোস্টমর্টমের জন্য। হয়ে গেলে যথাস্থানে রাখবার ব্যবস্থাও করছে। সবশেষে কাল রাতে যে বডিটা এসেছিল ওটাকে পোস্টমর্টমের জন্য টেবিলে তুলতে বলল। কিন্তু কি দেখছে ও, এ তো কাল রাতে ট্রেনে পরিচয় হওয়া মেয়েটি, মানে বাবলি। চোখ কচলে ভালো করে দেখলো ও। হ্যাঁ, এটা তো বাবলি। আর ওর হাতের মুঠোয় বন্দি ওটা কি? একটা কাগজের টুকরো মনে হচ্ছে। কাছে গিয়ে মুকুল ওর মুঠোটা খুলবার চেষ্টা করলো। শক্ত হয়ে গেছে পুরো বডিটা। তাও অনেক কষ্টে বের করলো কাগজটা। ফোল্ড করা একটা চিঠি। মুকুল তাড়াতাড়ি চিঠিটা খুলল। কি দেখছে ও, অবিকল একই চিঠি তো। আজ সকালে ও বাবলির বাবা মায়ের কাছে পড়েছে, সেই একই হাতে লেখা এক ভাষা, হুবহু এক চিঠি। চিঠিটা টেবিলে রেখে মুকুল বাইরে বেরিয়ে এলো। কেমন যেন ওর শরীর খারাপ লাগছিল। বাইরে এসে ও আরও স্তম্ভিত। বাবলির বাবা মা বাইরে বসে কাঁদছে। ওকে দেখে ওরা বলল, মুকুল ওখান থেকে বেরিয়ে আসার পরই নাকি ওদের পাশের বাড়িতে ফোন করে ও অজানা কেউ জানিয়েছে যে ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মর্গের কাছে চলে আসে, না হলে ওদের মেয়ের সঙ্গে আসলে কি হয়েছিল তা ওরা কিছুই বুঝতে পারবে না। বাবলির শ্বশুর বাড়ির লোকজনেরা ওদের না জানিয়েই এটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়ে ওদের মেয়ের সৎকার করে দেবে। মুকুলের কাছে এবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে গেল ছবির মতো। তার মানে এটাই বাবলি মুকুলের মাধ্যমে ও নিজের বাবা মাকে জানাতে চেয়েছে সব ঘটনা, যাতে তার সঙ্গে হওয়া অন্যায়ের শাস্তি ওই নরপশুগুলো পায়। মুকুলও নিজের মনে মনে বলে উঠল, এদের ছাড়া যাবে না, কিছুতেই না। না হলে যে বাবলির আত্মা কোনোদিনও শান্তি পাবে না। আশা করি ঘটনাটি আপনাদের মন ছুঁয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।